এই শোনো, আমার কিন্তু আজকে আসতে একটু দেরি হবে। হ্যাঁ, তুমি আর মা আমার জন্য আবার বসে থেকো না, খেয়ে নিও। তুমি আজকেও দেরিতে আসবে? প্রতিদিন তুমি এখন দেরিতে আসো। মা তোমাকে ছাড়া কিছুতেই খেতে চায় না। অফিসে অনেক কাজের চাপ, তাছাড়া দুদিন পরেই তো বর্ষার ছুটি। ছুটির আগে অনেক কাজ শেষ করতে হবে। সেটা তো আমি বুঝি, মা তো বুঝতে চায় না। মাকে তুমি একটু বুঝিয়ে বলো না। মা এটা কোনোভাবেই বুঝবে না। তুমি পারলে মাকে বুঝিয়ে শুনিয়ে একটু খাইয়ে দিও, তাহলেই হবে। কিরে বিকাশ, অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিস নাকি? আজকে এত সকাল সকাল যাবি রে? মা, অফিসে কত কাজ তো তুমি বোঝোই। আমার কিন্তু আজকেও আসতে দেরি হবে, তোমরা খেয়ে নেবে। হ্যাঁ। সে আমি কখনোই তোকে ছাড়া কিছু খাইনি। তোর তো আর দুদিন পরেই বর্ষার ছুটি হবে, তাই না? হ্যাঁ মা, দুদিন পরেই ছুটি। তাহলে একটা কাজ কর, এবারের ছুটিতে বৌমাকে নিয়ে গ্রামে গিয়ে ঘুরে আয়। বিয়ের পরে তো তুই অথবা বৌমা কেউ এখনো পর্যন্ত যাসনি। সেটা তুমি ঠিক কথাই বলেছ, এবার যাওয়া উচিত। দেখি কি করা যায়। বলছি, আমাদের বাড়িতে এই বর্ষার সময় না গেলে হয় না? আমরা অন্য সময় যাব না হয়, আমার কোনো সমস্যা নেই। বিয়ের পর এখন পর্যন্ত তুমি তোমার বাবার বাড়িতে যাওনি, কি হয়েছে বলো তো? আসলে তুমি তো জানোই, আমার বাবারা তেমন একটা উচ্চবিত্ত নয়। তোমার সেখানে গেলে অনেক সমস্যা হবে। আমার আবার কি সমস্যা হবে? তুমি এত চিন্তা আমাকে নিয়ে করো না। আমি সত্যি বলছি, তোমার সমস্যা হবে। তুমি বুঝতে পারছো না আমার কথা। এসব নিয়ে তোমাকে কথা বলতে হবে না, তুমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে নাও। আমরা এখনই বের হব। বাহ, গ্রামটা তো বেশ সুন্দর। সেই এলাম সেদিন সকালে, আর দুপুরের মধ্যেই তোমাকে বিয়ে করে নিয়ে চলে গেলাম। গ্রামটা ভালোভাবে দেখাই হলো না। এখন তো বুঝতে পারছো না, যখন বৃষ্টি হবে তখন বুঝতে পারবে গ্রামের মজা কি। একটুও ভালো লাগবে না। শোনো, তোমরা সব সময় গ্রামে থেকেছো বলে তোমাদের কাছে ভালো লাগে না, কিন্তু আমাদের কাছে তো এটা ভালো লাগে। আমিও দেখবো তোমার কত ভালো লাগে। আমি তখন বলেছিলাম, তুমি আমার কথা শোনোনি। শুনতে হবে না, আমারও তো ইচ্ছে করে আমি একটু শ্বশুর বাড়িতে যাই, তাই না? আমি তো তোমাকে আসতে বারণ করিনি। আমি বলেছি বর্ষাটা যাক, তারপর আসবে। বর্ষায় গ্রামে থাকবার মজাই আলাদা। তুমি এত কথা বলো না তো, আমাকে নিয়ে চলো, আমি চিনি না পথঘাট। আরে কবিতা মা, তোরা আমাদের বাড়িতে, সাথে আবার জামাই বাবুজিও আছে। আরে ও গিন্নি, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো এদিকে। মা কবিতা, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। কতদিন হয়ে গেল তোকে দেখি না। কেমন আছিস তুই মা? আমি ভালো আছি মা। তোমরা কেমন আছো? আমারই ভুল, আমি যাওয়ার পর তোমাদের খোঁজ খবর তেমন ভালোভাবে নিতে পারিনি। হ্যাঁ, এখন কি ওদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখবে গিন্নি? তুমি ওদেরকে ঘরে নিয়ে যাও তাড়াতাড়ি, কতটা পথ পেরিয়ে এসেছে ওরা। আপনারা এতটা ব্যস্ত হবেন না, গ্রামে আসবার পর ভালোই লাগছে। না না বাবা, ব্যস্ত হব না কেন? তুমি শহুরে ছেলে, তোমার তো গ্রামে সমস্যা হতেই পারে। হ্যাঁ, ওদেরকে ভেতরে নিয়ে যাও, আমি বরং বাজারে যাই, বুঝলে? তোমরা এত ব্যস্ত হয়েও না, আমি বরং তোমাদের জামাইকে ঘরে নিয়ে যাই। বিকাশ, তুমি আমার সাথে এসো। শোনো, তুমি এখনই নারায়ণ বাবুর কাছে যাবে। তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে বাজারে গিয়ে মাছ মাংস কিনে আনবে। ঠিক আছে, আমি সেটাই করছি। কিন্তু নারায়ণ বাবু আমাদের কাছে আগের পয়সা পায়, আমাদেরকে এখন দেবে? তুমি একটু অনুরোধ করবে, বলবে তোমার মেয়ে আর মেয়ে জামাই এসেছে, আমরা তো টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে, তুমি ওদের খেয়াল রেখো, আমি এখনই যাব আর আসবো। কি গো গোপাল, আজকে আবার কি মনে করে? ধারের টাকা নিয়ে এসেছো নাকি? না গো বাবু, ধারের টাকা তো আনতেই পারিনি। আমি উল্টে আপনার কাছ থেকে আরো কিছু টাকা ধার নিতে এসেছি। কি বলছো গোপাল? তোমার কাছে কিন্তু এখন অনেকগুলো টাকা পাই আমি। হ্যাঁ, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব বাবু, কিন্তু বাড়িতে মেয়ে আর জামাই এসেছে, তাদেরকে আপ্যায়ন তো করতে হবে। কি বলছো? কবিতা এসেছে তার স্বামীকে নিয়ে? আমি তাহলে একবার গিয়ে দেখে আসবো। ঠিক আছে বাবু, আপনি সময় করে যাবেন, কোনো সমস্যা নেই। তাহলে তো তোমাকে টাকা দিতেই হয়। নাও, ঘরে এসে টাকা নিয়ে যাও।
ভাই, আমাকে 1 কেজি মাংস দাও তো। 1 কেজির মতো দিলেই হবে, এর বেশি দিও না। ডিআই দাদা, আমি একটা কাজ করুন, এই মাংস আপনাকে দিলাম, আর 600 টাকা দেন আমাকে। এ কি, আমার পকেটে টাকা কোথায় গেল? আমি তো টাকাই খুঁজে পাচ্ছি না, এখানেই তো রেখেছিলাম। কি গো দাদা, টাকা বুঝে পাচ্ছেন না নাকি? মাংসকে ঢেলে রেখে দেবো না, নেবেন না? টাকা মনে হয় কোথাও পড়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি মাংসটা রেখে দাও, কি আর করবার। কিরে গোপাল, তোর মন এত খারাপ কেন রে? কি হয়েছে? কাকিমা আর বলো না, বাড়িতে মেয়ে আর মেয়ে জামাই এসেছে। নারায়ণ বাবুর থেকে কিছু টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম বাজার করতে। হ্যাঁ, সে তো ভালো কথা। বাজারে গেছিস, বাজার করে আনবি, খালি হাতে ফিরে এলি কেন? বাজারে গিয়ে দেখি আমার পকেটে টাকা নেই, কে জানে কোথায় পড়ে গেছে। এখন আমি কি যন্ত্রণায় পড়ে গেছি বলো তো। আহারে, এটা তো খুবই খারাপ হলো। এমনিতেও ধারের টাকা, তার উপরে বাড়িতে অতিথি। এখন যে আমি কি করব, কোন মুখ নিয়ে বাড়িতে যাব, আমি সেটাই বুঝতে পারছি না। একটা কাজ কর, আমাদের বাড়ির পেছনে একটা ডোবা আছে, সেখানে অনেক তাজা শাকসবজি আছে। জামাই আমার শহুরে মানুষ, এইসব শাকসবজি দিয়ে তাকে আপ্যায়ন করব? শহরের মানুষজন এমন টাটকা শাকসবজি খেতেও পায় না। তুই খেতে দিলে দেখবি ভালোভাবে মজা করে খাচ্ছে। তুমি ঠিক বলছো তো কাকিমা। আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি, তুই একবার নিয়ে দেখি না। ঠিক আছে কাকিমা, তাই হোক। কি গো, এতক্ষণে তোমার আসার সময় হলো? তা কি নিয়ে এসেছো দেখি? বাজারের ব্যাগ কোথায়? এই তো টাটকা শাকসবজি নিয়ে এসেছি। এগুলো ভালোভাবে রান্না করে দিলে জামাই বাবাজির ভালো লাগবে। বাবা, শুধুমাত্র শাকসবজি নিয়ে এসেছো? মাছ মাংস কিছু আনতে পারোনি? না রে মা, আনতে যদি পারতাম তাহলে আমি অবশ্যই আনতাম। তুই মন খারাপ করিস না, আমি কাল পরশু সত্যি এনে দেব। তুমি কি পাগল হয়ে গেছো? নতুন জামাইকে এই শাকসবজি দিয়ে ভাত দেব? আমি কি করব গিন্নি, টাকা হারিয়ে গেছে, মাছ মাংস কিছুই কিনতে পারলাম না। তুমি কি পাগল হয়ে গেছো? নতুন জামাইকে এই শাকসবজি দিয়ে ভাত দেব? আমি তো ইচ্ছে করেই হারাইনি, আর কোথাও পড়ে গেছে সেটাও বলতে পারছি না। কি আর করার, এখন এগুলোই রান্না করে জামাই বাবাজিকে খেতে দিতে হবে। কি জানি কি মনে করে। তুমি একটু কোনোভাবে সামলে নাও, আমি আরো কিছু টাকা ধার দেনা করে হলেও কাল পরশু ভালো আয়োজন করব। বাহ, এই শাকসবজিগুলো দেখে তো মনে হচ্ছে বেশ টাটকা, একদম সবুজ। এখনো আপনাদের গ্রামে এত টাটকা শাকসবজি পাওয়া যায়? হ্যাঁ বাবা, এগুলো আমাদের পথে ঘাটে এমনিতেই হয়ে থাকে, মানুষ তো এগুলো কিনেও খায় না। কি বলছেন বাবা? আমাদের শহরে তো এসব শাকসবজি খুঁজেও পাওয়া যায় না, পেলেও বেশ চড়া দামে কিনতে হয়। এটাই হলো শহর আর গ্রামের মধ্যে পার্থক্য। গ্রামে থাকবার মজাই আলাদা, অনেক সুযোগ সুবিধা আছে। হ্যাঁ বাবা, আজকে অনেক দিন পর এই তাজা শাকসবজিগুলো দিয়ে ভাত খেয়ে আমার বেশ ভালোই লাগলো। কিন্তু তোমার জন্য কোনো মাছ মাংসের আয়োজন করতে পারিনি বাবা, তোমার খারাপ লেগেছে? কি যে বলেন, মাছ মাংস খেতে খেতে পেটে চড় পড়ে গেছে। শাকসবজি দিয়ে বেশ ভালোই ভাত খেলাম বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। মারে, জামাই বাবাজি খুবই ভালো মানুষ। সাধারণ শাকসবজি দিয়ে ভাত দিলাম, অথচ কত খুশি খুশি ভাবে খেয়ে নিল। ও একটু এমনই, ও কারো উপরে কখনো কোনো রাগ করে না, সবার সমস্ত পরিস্থিতি বোঝার চেষ্টা করে। আমার দেখে বেশ ভালোই লাগলো রে। এটা ভেবেই নিশ্চিন্ত হলাম তোকে একটা সঠিক মানুষের হাতে তুলে দিতে পেরেছি। এটা অবশ্য তোমরা ঠিক কথাই বলেছ মা। তোমাদের জামাই যেমন ভালো, তার মাও তেমন ভালো, আমাকে চোখে হারায়। এটাই তো চেয়েছিলাম মা। গরিব ঘরের মেয়ে শহরে বড় ঘরে বিয়ে হওয়ার পর এত ভালো কপাল কজনেরই বা হয় বল? হ্যাঁ মা, তবে তোমরা এখানে থাকো আর আমি শহরে থাকি, এটা আমার একদম ভালো লাগে না। সেসব বললে কি হয় মা? বিয়ে হয়েছে, মেয়েদের তো শ্বশুর বাড়িতে থাকতেই হবে। কিন্তু যদি কাছে হতো, আমি ঘন ঘন তোমাদের কাছে আসতে পারতাম, তোমাদেরকে দেখতে পারতাম। পাগলি মেয়ে, শহরে থাকলেও সব সময় চিন্তা করবি
আমি আর তোর বাবা খুবই ভালো আছি, দেখবি ভালো লাগছে। কবিতা, কবিতা ওঠো, দেখো জল পড়ছে, জল পড়ছে। কোথা থেকে বলো তো, বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? আরে, এ তো দেখছি চাল ফুটো হয়ে জল পড়ছে। তুমি তাড়াতাড়ি এদিকে সরে এসো, সেই কখন থেকে জল পড়ছে তুমি টের পাওনি? না গো, আবহাওয়া তো ঠান্ডা, আমি ভেবেছিলাম এমনিতেই ঠান্ডা লাগছে। তুমি কি বোকা? কোনটা আবহাওয়া ঠান্ডা আর কোনটা জল সেটা তুমি বুঝতে পারো না? আসলে কখন এমন পরিস্থিতিতে পড়িনি তো, তাই বুঝতে পারিনি। এখন কি করব? তোমাকে কিছু করতে হবে না, তুমি পাশে বসো, আমি মা আর বাবাকে ডেকে নিয়ে আসছি। মা, বাবা, তোমরা ঘুমিয়ে গেছো? তাড়াতাড়ি ওঠো, এদিকে যে অনেক সর্বনাশ হয়ে গেল। কি রে মা, এইভাবে ডাকাডাকি করছিস কেন এত রাতে? কি হয়েছে? মা, ঘরের চালা ফুটো হয়ে গেছে, সেখান থেকে জল পড়ছে, তোমাদের জামাই একদম ভিজে গেছে। কি বলছিস তুই? কি অলক্ষণে কাণ্ড বলতো! এখন যে আমি বৃষ্টিতে রাতে কি করি সেটাই বুঝতে পারছি না। যাই করো, এই জল আটকাতে হবে তো, না হলে তো ওরা রাতে ঘুমাতেই পারবে না। ঠিক কথাই বলেছো, চলো তো চলো, তাড়াতাড়ি গিয়ে দেখি কোনোভাবে চালের ফুটোটা বন্ধ করা যায় কি না। কি বুঝলেন ডাক্তারবাবু, সবকিছু ঠিকঠাক আছে তো, নাকি শহরে নিয়ে যেতে হবে? না না, শহরে নিয়ে যেতে হবে না, আপনারা একদম চিন্তা করবেন না, তেমন বড় কিছু হয়নি। হ্যাঁ, আপনি একটু ঠিকভাবে দেখুন না ডাক্তারবাবু, ওরা তো শহরের মানুষ, কেমন কি হয় সেটাও তো বুঝি না। সম্ভবত গত রাতে বৃষ্টিতে ভিজেছিল, যার কারণে শরীরটা হালকা গরম হয়ে জ্বর চলে এসেছে। গত রাতে জলে একটু ভিজেছিল, এখন এই জ্বর কিভাবে সারবে ডাক্তারবাবু? আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এটা নিয়মিত খাওয়ালেই জ্বর সেরে যাবে, এতে এত চিন্তা করবার মতো কিছুই হয়নি। বাবা, আপনার অযথা এত চিন্তিত হচ্ছেন কেন আপনি? আমি ঠিক আছি, আমার তেমন কিছু হয়নি। বাবা, আমাকে ক্ষমা করে দাও, তোমরা এত আশা করে আমাদের বাড়িতে এসেছো, অথচ ভালোভাবে খাওয়াতে পারছি না, থাকতে দিতে পারছি না। এসব কি বলছেন বাবা? এমন কিছুই নয়, এটা তো সাধারণ একটা দুর্ঘটনা। না বাবা, তোমাদেরকে আমি ভালোভাবে আপ্যায়ন করতে পারছি না, আমার খুবই লজ্জা লাগছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আপনি একদম এমন কথা বলবেন না, এটা তো কবিতার বাড়ি, কবিতার বাড়ি মানে আমারও বাড়ি, আমার বাড়িতে আমার এত সমস্যা কিসের? তোমার সমস্যা না থাকুক, কিন্তু তুমি তো এই পরিবেশে থাকতে অভ্যস্ত না। সবাইকেই সব পরিস্থিতিতে গিয়ে মানিয়ে নিতে হয়, আপনার মেয়েও তো শহরে গিয়ে মানিয়ে নিয়েছে, তাহলে আমি কেন পারবো না? বুঝেছি, তুমি আমার কোনো কথাই শুনবে না। কবিতা, তুই পাশে থাকিস, আর কিছু লাগলে আমাদেরকে বলবি। এখন তোমার শরীর কেমন লাগছে বাবা? সবকিছু ঠিকঠাক আছে তো, নাকি ডাক্তার ডেকে পাঠাবো? না বাবা, আমি এখন একদম সুস্থ আছি, তবে আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা, বলো, কি কথা বলতে চাও তুমি? আমি বলতে চাই, আমি আপনাদের এই ঘরটা ভেঙে নতুন ঘর তুলে দিতে চাই। বাবা, তুমি হয়তো আমাদের ভালোর জন্যই বলছো, কিন্তু আমি এটা নিতে পারবো না, আমাদের এই মাটির ঘরই ভালো আছে। কিন্তু এই মাটির ঘরে থাকতে আপনাদের কষ্ট হবে, যে কষ্ট আমি দেখতে পারবো না। তুমি হলে মেয়ে জামাই, তোমার থেকে আমরা কিছুই নিতে পারবো না, আমরা আমাদের নিজের টাকাতেই ঘর তোলবার চেষ্টা করব। শোনো কবিতা, তোমার বাবাকে বলেছিলাম আমি ঘর তুলে দেব, কিন্তু তোমার বাবা রাজি হলো না। সে কি, তুমি এমন কথা বাবাকে কেন বলতে গেলে? বাবার এখন কেমন খারাপ লাগবে বলো তো? আমি তো ভালোর জন্যই বলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ব্যাপারটা এমন হবে। না না, তোমার বলার আগে আমার সাথে তোমার আলোচনা করা উচিত ছিল। এখন যেটা হওয়ার তো হয়েই গেছে। আমার কথা শোনো, আমার টাকা যেহেতু তোমার বাবা নেবেন না, তোমার টাকা তো অবশ্যই নেবেন। আমার টাকা? আমার টাকা এলো আবার কোত্থেকে? আমি তো কোনো কাজবাজ কিছুই করি না। তোমার একটা চাকরির ব্যবস্থা করেছি, তুমি সেই চাকরিটা করলে তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে। কিন্তু কোথায়, কিসের চাকরি? সে আমি তোমাকে পরবর্তীতে সব বুঝিয়ে দেব, তুমি শুধু তোমার বাবাকে বলবে তোমার চাকরি হয়েছে আর এগুলো তোমার টাকা। আরে বেয়ান, আপনিও তো আমাদেরকে একটু জানিয়ে আসবেন, না জানিয়ে চলে এসেছেন, এখন কিভাবে কি করি? আরে এত ব্যস্ত হতে হবে না, আমিও তো গ্রামের মানুষ, এখন শহরে থাকি এই আর কি। তাই বললে হয় নাকি?
আপনি তো আমাদের বাড়ির অতিথি, আর অতিথির তো সেবা করতেই হবে। আমি অতিথি না, আমি এসেছি আপনার মেয়ের কিছু টাকা দিয়ে যেতে। টাকা? কিন্তু আমার মেয়ের কিসের টাকা? কোনো টাকার মানে কোন টাকার কথা বলছেন, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এই যে আপনি সারা জীবন কষ্ট করে আপনার মেয়েকে শিক্ষিত করেছেন, আপনার মেয়ে তার মান রেখেছে, আপনার মেয়ে নতুন চাকরি পেয়েছে। কি বলছেন আপনি? আমার মেয়ে চাকরি পেয়েছে? কিন্তু কোথায়, কিসের চাকরি পেয়েছে? শহরের একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, আগাম বেতনও দিয়েছে তারা, সেই বেতন নিয়েই আমি এসেছি। যাক, তাহলে আমার এত দিনের পর কষ্ট অবশেষে সফল হলো। আমার মেয়ে চাকরি পেয়েছে, এটা তো খুবই আনন্দের সংবাদ। ওই গো গিন্নি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। দেখলেন তো বাবা, আপনি আমার টাকা নিতে চাননি, অথচ আপনার মেয়ে কিন্তু চাকরি পেয়ে গেল। তোমার টাকা নিতে চাইনি বলে তুমি যে আমার মেয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছো, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। কিন্তু এটা কিভাবে বুঝলেন আপনি? বাবা, আমার বয়স হয়েছে, এতটুকু বোঝবার বুদ্ধি কিন্তু আমার আছে। তবে এটা নিশ্চিত যে আমার মেয়ে চাকরি হয়েছে। ঠিক কথা বলেছেন। আমি একটু চালাকি করলাম আর কি। তবে এবার থেকে কবিতাও চাকরি করবে। আমার ভালো লাগছে এই ভেবে যে আমার মেয়ের নিজের একটা পরিচয় হলো। এবার চলুন, আপনার মাটির ঘরটা নতুন করে তৈরি করতে হবে। আমার বেশ ভালোই লাগছে এমন ঘর তৈরি করতে। বাবা, মিস্ত্রিদের সাথে আমিও একটু তৈরি করব নাকি? আরে না না বাবা, এসব কাজ তুমি পারবে না। তোমার না করাই ভালো, মিস্ত্রিরা করছে করুক। কিন্তু আমারও তো বসে থাকতে ইচ্ছে করছে না। কি সুন্দর ঘর তৈরি করছে, বহু বছর পর এমন ঘর তৈরি করা দেখছি। তুমি না হয় ঘরে বসে বসে ঘর তৈরি করা শেখো, সেটাই তোমার জন্য ভালো হবে। বানাতে গিয়ে পরে অন্য বিপদ ঘটে যাবে। তা আপনি ঠিক বলেছেন, পরে দেখা যাবে আপনার মাটির ঘর মাটিরই রয়ে গেছে, আর ঘর তৈরি করা হয়নি। তুমি বেশ ভালোই রসিকতা জানো বাবাজি। হ্যাঁ হ্যাঁ। যাক, নতুন ঘরে বসে সবাই একসাথে খাবার খেতে পারছি, ব্যাপারটা বেশ ভালোই লাগছে। আমি চিন্তামুক্ত হলাম। মা, তোমার জামাইয়ের কিন্তু ছুটি শেষ, আমরা কিন্তু কালকেই রওনা দেব। কি বলছিস? কালকেই রওনা দিবি? এ কেমন কথা? আরো কয়েকদিন থেকে যা। না মা, আর থাকা যাবে না। তবে কয়েকদিন পর ছুটি আছে, তখন আমরা অবশ্যই আসব। এসো বাবা, তোমরা এবার এসে আমাদের অনেক উপকার করেছো। মা, আজ তাহলে আমরা আসি। তুমি বাবাকে একটু দেখে রেখো, আমি চলে যাচ্ছি, বাবার খুব কষ্ট হচ্ছে। তোরা সাবধানে যাস, আর কাজকর্ম যেহেতু করবি একটু সাবধানেই করবি। বাবা, আমি তোমার সন্তান, তোমাদের দায় দায়িত্ব সবকিছু আমার। চাকরি যেহেতু করছি, সব দায়িত্ব আমিই নেব। এসব কিছু না করলেই হতো। আর বাবাজি, তুমি আমাদের বাড়িতে আবার আসবে, তোমাকে এবার কোনো আপ্যায়ন করতে পারিনি। বাবা, আপনি আমাদের জন্য এবার অনেক কিছু করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। কবিতার মতো আমিও তো আপনার একজন সন্তান। তুমি আমাকে খুশি করে দিয়েছো। তোমরা অনেক সুখী হও, তোমাদের দুজনকে আমি আশীর্বাদ করছি। মা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য অনেক কিছু করেছেন। সে কি, তুমি আবার ধন্যবাদ জানাচ্ছ কেন? আমরা তো তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছি মাত্র। কিন্তু আমার তো চাকরি করার কোনো কথা ছিল না, তাই না? আমার যেমন আমার সন্তানকে নিয়ে স্বপ্ন, আমার সন্তান চাকরি করবে, পরিবারের দায়িত্ব নেবে, তোমার বাবা মায়েরও তো একই স্বপ্ন। স্বপ্ন তো তাদের ছিল, কিন্তু এভাবে পূরণ করতে পারবো এ আমি কল্পনাও করিনি। শোনো, তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি তাদের বাড়িটা শূন্য করে, তাই তাদের যেন কোনো অসুবিধে না হয় সেটা দেখবার দায়িত্ব তো আমার। সত্যি, যদি আপনাদের মতো প্রত্যেকটা স্বামী আর শাশুড়ি এসব ভাবতো, তাহলে সব মেয়েদের ভাগ্য অনেক ভালো হতো। তবে যাই বলো না কেন, আমি কিন্তু মাটির ঘরের জামাই হিসেবে বেশ ভালোই ছিলাম।